আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলস জব স্টাডিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই পর্বে আমরা বাংলা বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, উন্মিলন শব্দটি বাংলায় বানান করো এবং শব্দটির অর্থ বলো। এর উত্তর হচ্ছে, উন্মিলন শব্দটির সঠিক বাংলা বানানটি হবে হর্ষৌ দন্ত নয় ময় দীর্ঘি ল দন্ত ন। হর্ষৌ দন্ত নয় ময় দীর্ঘি ল দন্ত ন, উন্মিলন। আর এই শব্দটির সঠিক বাংলা অর্থটি হচ্ছে চোখ মেলে চাওয়া, উদ্ঘাটন কিংবা উন্মোচন। চোখ মেলে চাওয়া, উদ্ঘাটন কিংবা উন্মোচন, তিনটি অর্থই উন্মিলন শব্দটির। এখন আমরা আরেকটি শুদ্ধ বাংলা বানান দেখব। আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে, চাকরিজীবী শব্দটি বাংলায় বানান করো, এই বানানটির ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ করা হয়? তো এর উত্তর হচ্ছে, চাকরিজীবী শব্দটির সঠিক বানানটি হবে চয়াকার ক বয়শূন্য র হিসি বর্গীর জয় দীর্ঘি বয় দীর্ঘি। চয়াকার ক বয়শূন্য র হিসি বর্গীর জয় দীর্ঘি বয় দীর্ঘি। আর আমরা এখানে যে নিয়মটি অনুসরণ করেছি সেটি হচ্ছে পদের শেষে, এখানে পদ বলতে পেশাকে বোঝাচ্ছে, পেশার শেষে আমরা যে জীবী শব্দটি লিখি সেটির সঙ্গে দীর্ঘিকার হবে, অর্থাৎ সেটির বর্গীর জ এবং ব উভয় বর্ণের সঙ্গে আমরা দীর্ঘিকার যোগ করব। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি শ্রমজীবী। শ্রমজীবী শব্দটির ক্ষেত্রে শ্রমের পরে যে জীবী শব্দটি ব্যবহার করা হয়েছে সেখানে বর্গীর জ এবং ব উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা দীর্ঘিকার ব্যবহার করব। অনুরূপভাবে আইনজীবী, এই শব্দটিতেও আইনের পরে যে জীবী শব্দটি ব্যবহার করা হয়েছে সেখানেও কিন্তু বর্গীর জ এবং ব উভয় ক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহার করব। অর্থাৎ এখান থেকে আমরা শিখলাম কোন পদ, পদবী বা পেশার শেষে যে জীবী শব্দটি থাকবে সেই জীবীর সঙ্গে কিন্তু দীর্ঘিকার হবে, বর্গীর জ এবং ব উভয়ের সঙ্গেই দীর্ঘিকার হবে। এই ছিল আমাদের বানানের পর্ব। এবারে আমরা পরবর্তী নতুন একটি প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক কথায় প্রকাশ নিয়ে। যিনি অধিক কথা বলেন না, যিনি অধিক কথা বলেন না এক কথায় প্রকাশ করলে কি হবে? এর উত্তর হচ্ছে মিতভাষী বা স্বল্পভাষী। এটা বিগত সালে পরীক্ষায় এসেছিল। এখন আমরা আরো কিছু এক কথায় প্রকাশ দেখে নেই, গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যিনি অধিক কথা বলেন। আমরা একটু আগেই যিনি অধিক কথা বলেন না এটার এক কথায় প্রকাশ দেখেছি। এখন দেখব যিনি অধিক কথা বলেন এটাকে এক কথায় প্রকাশ করলে কি হবে। এটা মনে হয় আমরা সকলেই জানি, এটার উত্তর হচ্ছে বাচাল। পরবর্তী আরেকটি এক কথায় প্রকাশ দেখব। প্রশ্নটি হচ্ছে, মিষ্টি কথা বলে যে এক কথায় প্রকাশ করলে কি হবে? এর উত্তর হচ্ছে মিষ্টি কথা বলে যে এক কথায় প্রকাশ করলে হচ্ছে মিষ্টভাষী। মিষ্টভাষী। আমাদের এক কথায় প্রকাশ শেষ হলো। এখন আমরা পরবর্তী একটা নতুন আরেকটি প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে সমাস নিয়ে। আমাদের প্রশ্নটি হচ্ছে, নীলাকাশ কোন সমাস, এর ব্যাস বাক্য কি হবে? তো এর উত্তর হচ্ছে নীলাকাশ কর্মধারায় সমাস এবং এর ব্যাস বাক্য করলে হবে নীল যে আকাশ, নীলাকাশ। এখন আমরা কর্মধারায় সমাস সম্বন্ধে আরো কিছু বিষয় জানব। আমাদের এবারের প্রশ্ন, কর্মধারায় সমাস কাকে বলে, নীলাকাশ শব্দটি দিয়ে উদাহরণ সহ বুঝিয়ে দাও। অর্থাৎ আগের কোশ্চেনের বিস্তারিত আলোচনা আমরা এই কোশ্চেনে করব। তো আমরা প্রথমেই আলোচনা করি যে কর্মধারায় সমাস কাকে বলে। এর উত্তর হচ্ছে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারায় সমাস বলে। আমরা যদি উদাহরণটা লক্ষ্য করি, নীলাকাশ অর্থাৎ নীল যে আকাশ। এখন আমরা উদাহরণটার সঙ্গে আমাদের সংজ্ঞাটা মিলিয়ে নেই। আমাদের সংজ্ঞায় কি বলেছে, দুটো পদের মধ্যে মিলন হবে। প্রথম পদটা হবে বিশেষণ এবং পরের পদটা হবে বিশেষ্য, অর্থাৎ বিশেষণ ভাবাপন্ন পদ। আমরা যদি উদাহরণে লক্ষ্য করি ব্যাস বাক্যে, তাহলে প্রথমে যে পদটা পাচ্ছি অর্থাৎ নীল, নীলটা কিন্তু বিশেষণ এবং পরের যে পদটা পাচ্ছি অর্থাৎ পরের পদটা হতে হবে বিশেষ্য পদ। অর্থাৎ পরের পদটা যে পাচ্ছি আকাশ, আকাশ কিন্তু বিশেষ্য পদ। আমরা জানি কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে এবং বিশেষ্য পদকে যে শব্দটা মডিফাই করে অর্থাৎ বিশেষ্য পদ সম্বন্ধে আমাদের আরো অতিরিক্ত কিছু তথ্য দেয়, সেটাই কিন্তু বিশেষণ পদ। এখানে আকাশ হচ্ছে একটা সাধারণ নাম, এই কারণে এটা বিশেষ্য পদ এবং
কেমন আকাশ, কি রঙের আকাশ, এইটা কিন্তু আমরা নীল শব্দটি দিয়ে বুঝতে পারছি। এই কারণে নীল শব্দটি হচ্ছে বিশেষণ পদ, এবং এটা আমাদের সংজ্ঞার সঙ্গেও মিলে গেল যে বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য ভাবাপন্ন পদের মিলন, অর্থাৎ নীলের সঙ্গে আকাশের মিলন হলো, মিলন হয়ে একটা সমাস গঠিত হলো। সেখানে সেই যে মিলনটা হবে সেখানে কিন্তু পরপদের অর্থটা প্রধান রূপে প্রতীয়মান হবে। আমরা যদি লক্ষ্য করি আমাদের যে ফাইনালি শব্দটা এসেছে নীলাকাশ, সেখানে কিন্তু পরপদ অর্থাৎ আকাশটাই প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে। আকাশ শব্দটি কিন্তু প্রধান রূপে বোঝাচ্ছে যে নীলাকাশ। তো আমরা সংজ্ঞার সঙ্গে আমাদের উদাহরণটার মিল খুঁজে পেলাম, এবং এটাই হচ্ছে কর্মধারায় সমাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন পরবর্তীতে আরেকটি উদাহরণে চলে যাই। আমাদের প্রশ্নটি হচ্ছে ২০ বৃক্ষ কোন সমাস, এর ব্যাস বাক্য কি হবে? তো এর উত্তর হচ্ছে ২০ বৃক্ষ কর্মধারায় সমাস। আর কর্মধারায় সমাসের ব্যাস বাক্য কি হয় আমরা জানি। প্রথমে বিশেষণ বসাতে হয়, বিশেষণ পদ বসবে, তারপরে বিশেষ্য পদ বসবে, এবং দুই পদের মিলনে যে মেইন শব্দটা পাবো সেটাতে পরপদের অর্থটা প্রধান রূপে প্রতীয়মান হবে। অর্থাৎ ২০ বৃক্ষকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে ২০ যে বৃক্ষ, যেখানে ২০ হচ্ছে বিশেষণ পদ এবং বৃক্ষ হচ্ছে বিশেষ্য পদ, এবং এদের সমাসে যে আমরা প্রধান শব্দটা পেলাম সেটা হচ্ছে ২০ বৃক্ষ, যেখানে বৃক্ষ শব্দটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ পরপদকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এই কারণে এটা কর্মধারায় সমাস। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নীল পদ্ম কোন সমাস, এর ব্যাস বাক্য কি হবে? তো এর উত্তর হচ্ছে নীল পদ্ম কর্মধারায় সমাস। তাহলে কর্মধারায় সমাসের ব্যাস বাক্য কি ধরনের হয় আমরা ইতিমধ্যেই জেনে গেছি। তাহলে নীল পদ্মকে যদি ব্যাস বাক্য করি হবে নীল যে পদ্ম, যেখানে নীল হচ্ছে বিশেষণ পদ, পদ্ম হচ্ছে বিশেষ্য পদ, এবং ফাইনালি যে শব্দটা পেলাম নীল পদ্ম, সেখানে পরপদের অর্থ অর্থাৎ পদ্মটাকেই প্রধান রূপে বোঝাচ্ছে। তো আশা করি আমরা কর্মধারায় সমাসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী একটা নতুন কোশ্চেনে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে শতাব্দী কোন সমাস, এর ব্যাস বাক্য কি হবে? তো এর উত্তর হচ্ছে শতাব্দী দ্বিগু সমাস, এবং শতাব্দীকে ব্যাস বাক্য করলে হবে শত অব্দের সমাহার, শতাব্দী। এখন আমরা পরবর্তী প্রশ্নে এর বিস্তারিত ব্যাখ্যা জানব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে দ্বিগু সমাস কাকে বলে, শতাব্দী ও তেমাথা শব্দ দুটি দিয়ে উদাহরণ দাও। তো আমরা প্রথমে সংজ্ঞাটা দিচ্ছি, দ্বিগু সমাস কাকে বলে। তো এর উত্তর হচ্ছে সমাহার, সমষ্টি বা মিলন অর্থে, অর্থাৎ সমাহার বলতে পারেন, সমষ্টিও বলতে পারেন, বা মিলন বলতে পারেন, যে কোনো একটা বললেই হয়। এই সমাহার, সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে যদি বিশেষ্য পদের সমাস হয় তাহলেই তাকে দ্বিগু সমাস আমরা বলবো। আগে কর্মধারায় সমাসে আমরা দেখলাম যে বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদের সমাস হচ্ছে, আর দ্বিগু সমাজে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে সংখ্যাবাচক শব্দের সমাস হবে, এবং সেটা অবশ্যই মিলন অর্থে বা সমষ্টি অর্থে বোঝাবে। তো আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো প্রথম উদাহরণটা হচ্ছে শতাব্দী, শত অব্দের সমাহার। আমরা একটু সংজ্ঞাতে লক্ষ্য করি। তো আমাদের সংজ্ঞাতে কি বলেছে যে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে। আমরা যদি উদাহরণে লক্ষ্য করি প্রথমে কিন্তু আমাদের শত রয়েছে, শত কিন্তু একটা সংখ্যাবাচক শব্দ, এবং এর পরেই আছে অব্দের সমাহার, অর্থাৎ অব্দ। অব্দ মানে কিন্তু বছর, বছরকে অব্দ বলা হয়। তো এটা কিন্তু বিশেষ্য পদ, অর্থাৎ আমরা সংখ্যাবাচক শব্দ শত এর সঙ্গে বিশেষ্য পদ অব্দের মিলন হলো কোন অর্থে, সমাহার অর্থে, অর্থাৎ সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে হয়ে আমরা একটা সমাস পেলাম যেটার নাম হচ্ছে শতাব্দী শব্দ পেলাম। এই শতাব্দীটা তাহলে হচ্ছে দ্বিগু সমাস। অনুরূপ ভাবে আরেকটা উদাহরণ হচ্ছে তেমাথা। তাহলে এটা আমরা এমনিতেই বুঝতে পারছি ব্যাস বাক্যটা কি হতে পারে, যে তিন মাথার সমাহার, তেমাথা, যেখানে তিনটা হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ, মাথাটা হচ্ছে একটা বিশেষ্য পদ, অর্থাৎ তিনের সঙ্গে, তিন সংখ্যাবাচক শব্দের সঙ্গে মাথা বিশেষ্য পদের একটা সমাস হলো কোন অর্থে, সমাহার অর্থে, অর্থাৎ সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে হয়ে একটা শব্দ হলো তেমাথা। এটাই কিন্তু দ্বিগু সমাস। আশা করা যায় যে আপনারা দ্বিগু সমাসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।